স্যার আর্থার কোনান ডয়েলের রোমাঞ্চকর অভিযান কাহিনী দ্য লস্ট ওয়ার্ল্ড বা হারানো জগতের ৬ষ্ঠ পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আজ। গল্পকথক আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসছে এই কাহিনীর প্রত্যেকটি অংশ। আপনারা শুনছেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না অনেকেই। আপনাদের কাছে অনুরোধ, আমাদের একটু উৎসাহিত করুন। গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একবার সংক্ষেপে মনে করিয়ে দিই আগের পর্বগুলিতে কি ঘটেছে। সাংবাদিক ম্যালন গ্ল্যাডিসের পছন্দের মানুষ হওয়ার জন্য কোনো রোমাঞ্চকর অভিযানে যেতে তৈরি হয়। হ্যাপাটে বিজ্ঞানী প্রফেসর চ্যালেঞ্জারের সাথে সাক্ষাৎ করে জানতে পারে দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে লুকিয়ে রয়েছে এক হারানো জগৎ। কেমন সেটা জানার জন্য তৈরি হয় 4 সদস্যের এক অভিযাত্রী দল। সেই দলে যোগ দিয়ে আমাজন নদীর এক শাখা বেয়ে অনেক বিপদ আর সমস্যা সামলে তারা এসে পৌঁছয় সেই মালভূমিটার নিচে, যার উপরে রয়েছে হারানো জগৎ। মূল স্থলভূমি আর মালভূমিটার মাঝে এক গভীর খাদ। পার হওয়ার উপায় হিসেবে প্রফেসর চ্যালেঞ্জার একটি গাছ কেটে ফেলে সেতুর মতো যোগাযোগ তৈরি করলেন। শেষ পর্যন্ত পথ তৈরি হলো। আজ চলুন পা রাখি সেই হারানো জগতে। তার খড়ের হ্যাটটা একটু পিছন দিকে ঠেলে দিয়ে একটু কুর্নিশের কায়দায় ঝুঁকে তিনি প্রত্যেককে সম্মান দেখালেন। তারপর বললেন, আমি প্রথম পার হয়ে এই অজানা রাজ্যে পা রাখবো, এটা আমার ন্যায্য দাবি। তিনি পুলের দিকে এগিয়ে যেতেই জন তার কোটের উপর হাত রেখে বাধা দিলেন। বললেন, আমি দুঃখিত প্রফেসর, আমি এতে অনুমতি দিতে পারছি না। অনুমতি? মাথাটা পিছন দিকে আর দাড়ি সামনের দিকে এগিয়ে এলো তার উদ্ধত ভঙ্গিতে। বিজ্ঞানের ব্যাপারে আমি সবসময় আপনার নেতৃত্ব নির্দ্বিধায় মেনে এসেছি, কারণ আপনি বিজ্ঞান জগতের মানুষ। কিন্তু আমার জগতে আমার কথা আপনাদের মেনে চলতে হবে। তোমার জগৎ? আমাদের সবারই নিজস্ব পেশা আছে। আমি যোদ্ধা এবং শিকারী। আমার মতে আমরা একটা নতুন অজানা জায়গায় অনুপ্রবেশ করতে চলেছি। নানা শত্রু আর বিপদ আমাদের জন্য ওঁত পেতে থাকতে পারে ওখানে। না, একটু সাধারণ বুদ্ধি আর ধৈর্যের অভাবে এমন অন্ধের মতো হুড়মুড় করে ঢুকে বিপদে পড়া আমাদের কোনো মতেই ঠিক হবে না। খুবই যুক্তিসঙ্গত কথা। একটু নরম হলেন চ্যালেঞ্জার। কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করতে বলছো আমাদের? জানি না, হয়তোবা ঝোপের আড়ালেই লুকিয়ে আছে একদল মানুষখেকো লোক, ভুরি ভোজনের অপেক্ষায়। বোকার মতো ঝুঁকি না নিয়ে ম্যালন আর আমি গিয়ে নিচে থেকে গোমেশ আর ম্যানুয়েল সহ 4টে রাইফেল নিয়ে আসি। একজন প্রথমে পার হবে, এপার থেকে সবাই তাকে রাইফেলের কভার দেবে। সে গিয়ে সবার পার হওয়া নিরাপদ এমন ইশারা করলে তখন বাকি সবাই পার হব। চ্যালেঞ্জার সেই গাছের কাটা গুঁড়িটার উপর বসে একটু যেন অধৈর্য হয়েই ছটপট করতে লাগলেন। আমি আর সামারলি দুজনেই একমত হলাম যে এই সব ক্ষেত্রে জনকেই আমাদের নেতা মানতে হবে। এবারে আর চড়তে কষ্ট হলো না। সবচেয়ে কঠিন জায়গাটার উপরেই দড়িটা ঝুলছিল। ইন্ডিয়ানদের দিয়ে কিছু খাবারও নিয়ে ওপরে উঠলেন জন। আমাদের হয়তোবা লম্বা সময় ধরে ওখানে অনুসন্ধান চালাতে হবে, তাই বেশ যথেষ্ট কার্তুজও আনলাম আমরা। দুপাশে পা ঝুলিয়ে একটু একটু করে এগিয়ে পার হয়ে গেলেন চ্যালেঞ্জার। পিঠে একটা হাত কুড়াল ঝুলছে তাঁর। ওপারে গিয়ে দ্রুত চারিদিক দেখে নিয়ে হাত নেড়ে সবাইকে পার হতে বললেন তিনি। উদ্বিগ্নভাবে চেয়ে রয়েছি আমি প্রফেসরের দিকে। প্রতি মুহূর্তেই ভয় হচ্ছে এই বুঝি পিছনের সবুজ ঝোপ থেকে ভয়ঙ্কর কিছু বেরিয়ে এসে আক্রমণ করলো তাকে। কিন্তু সেরকম কিছু ঘটল না। চারিদিক চুপচাপ। ঘটনার মধ্যে তার পায়ের কাছ থেকে কেবল একটা বিচিত্র রঙের পাখি উড়ে গাছের আড়ালে অদৃশ্য হলো। এরপর সামারলি পার হলেন। তার ছোট্ট কাঠামোয় এত তেজ সত্যিই আশ্চর্যজনক। জেদ করেই পিঠে 2টা রাইফেল বহন করলেন তিনি। ওপারের 2 প্রফেসরই সশস্ত্র হচ্ছেন সামারলি পৌঁছানোর সাথে সাথে
এটাই তার যুক্তি। এরপর এলো আমার পালা। নিচের দিকে চাওয়া থেকে আমি অতি কষ্টে নিজেকে বিরত রাখলাম। ওপারে আমাকে সাহায্য করার জন্য সামারলি রাইফেলের নল বাড়িয়ে দিলেন। অল্পক্ষণ পরেই তার হাতের নাগাল পেলাম আমি। সর্বশেষ পালা লর্ড জনের। সবাইকে অবাক করে দিয়ে সোজা হেঁটে পার হলেন তিনি। তার স্নায়ু সবকটাই স্টিলের তৈরি কিনা জানি না, সবার চোখই ছানা পড়া হয়ে গেল। চারজনই এখন দাঁড়ালাম এক অদ্ভুত স্বপ্নের রাজ্যে, মেপল হোয়াইটের হারানো পৃথিবীতে। সবার কাছেই মনে হচ্ছে যেন আমরা একটা মস্ত বড় বিজয়ের সমাধা করেছি। ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে 50 গজ অগ্রসর হতেই পিছন দিকে মর্মর শব্দ শুনে সবাই একসাথে ছুটে এলাম মালভূমির ধারে। পুলটা অদৃশ্য হয়ে গেছে। বহু নিচে পাহাড়ের গোড়ায় দেখা গেল ভেঙে পেঁচিয়ে যাওয়া ডালপালা আর ফেটে চৌচির হওয়া গুঁড়িটা। তবে কি পাহাড়ের ধার ভেঙে নিচে পড়ে গেছে গাছটা? সবাই প্রথমে তাই ভেবেছিলাম। এমন সময় একটা কালো মুখ দেখা দিল ওপারের পাহাড়ে, গোমেজ। কিন্তু তার মুখে তখন সম্পূর্ণ ভিন্ন ভাব ফুটে উঠেছে। চোখ দুটো চকচক করছে, উত্তেজনা আর ঘৃণায় জ্বলছে। মুখে একটা উন্মত্ত জিঘাংসার ছাপ। সে চিৎকার করে ডাকলো, লর্ড রকস্টন, লর্ড রকস্টন! কি? এই যে আমি এখানে। বেশ চড়া স্বরে হাসির শব্দ এলো পাশ থেকে। কুকুরের বাচ্চা, ওখানেই থাক। ওখান থেকে আর উদ্ধার পাওয়ার উপায় নেই। এতদিন অপেক্ষায় ছিলাম, আজ সুযোগ পেয়েছি। ওখানে গেছিস, ওখানেই থাক, আর ফিরতে হবে না। বোকার দল, সব কটাই তো ফাঁদে পড়েছিস, আর রক্ষে নেই। বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইলাম আমরা। বিরাট একটা বড় ভাঙা ডাল পড়ে আছে ওপাশে ঘাসের উপরে। ওই ডালটা দিয়েই আমাদের পুলটাকে ঠেলে ফেলে দিয়েছে সে। গোমেজের মুখ অদৃশ্য হলো, কিন্তু পর মুহূর্তেই আবার দেখা গেল। এবার মুখটা আগের চেয়েও ভয়ঙ্কর ক্রোধে উন্মত্ত। তোদের পাথর মেরে মারার চেষ্টা করেছিলাম, সে যাত্রায় খুব বেঁচে গেছিলিস। ভালোই হয়েছিল। সে যাত্রায় হয়তো নিমেষে মৃত্যু হতো। এবার তোরা তিলে তিলে না খেয়ে মরবি। তোদের চামড়া শোকাবে, মাথা ঘুরে পড়বি, শুকুনে তোদের চামড়া ছিঁড়ে খাবে। থাকবে শুধু হাড় কখানে। কেউ জানবেও না তোরা কে, কোথা থেকে এসেছিলিস। তুই 5 বছর আগে আমার ভাই লোপেজকে মেরেছিলিস, মনে আছে? 5 বছরের সেই জ্বালা বুকে চেপে পুষে রেখেছি, তারই শোধ নিলাম। হাত মুঠো করে আমাদের দিকে কয়েকবার সজোরে ঝাঁকিয়ে অদৃশ্য হয়ে গেল সে। নিঃশব্দে প্রতিশোধ নিয়ে কেটে পড়লেই হয়তো ওর জন্য ভালো হতো, কিন্তু নাটকীয়তা করার নির্বোধ দক্ষিণ আমেরিকান স্বভাবই ওর কাল হলো। লর্ড জন 3টে দেশে বন্ধুর বন্ধু, শত্রুর জম, এই নামটি বৃথা কামাননি। একটা দড়ি বেয়ে নেমে যাচ্ছিল গোমেজ। জন দৌড়ে মালভূমির ধার দিয়ে ছুটে গেলেন। ঠিক যেখান থেকে লোকটাকে দেখা যাবে এমন একটা জায়গা পেয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। তাঁর হাতের রাইফেলটা একবার গর্জে উঠল, একটা প্রচণ্ড চিৎকার, আর তারপর ধপ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম আমরা। মুখ মলিন করে ফিরে এলেন জন। বললেন, আমার দোষেই আপনাদের সবার আজ এই দুরবস্থা হলো। আমার আগে থেকে এই সাবধান হওয়া উচিত ছিল। এরা বংশ পরম্পরায় রক্তের প্রতিশোধ নেয়। কথাটা জেনেও আমি সাবধান হইনি। চরম বোকামি হয়েছে আমার। অন্য লোকটার কি হলো? দুজন ছাড়া অত বড় গাছটাকে নিচে ফেলা অসম্ভব। ওকেও গুলি করতে পারতাম, কিন্তু ছেড়ে দিলাম। হয়তো ওতে ওর কোনো হাত ছিল না, কে জানে। গোমেজের উদ্দেশ্য জানার পর এখন 2-2 4-এর মতো মিলে যাচ্ছে সব। আমাদের পরিকল্পনা জানার জন্য ওর অদম্য কৌতূহল, ওর সেই ঘৃণা মিশ্রিত দৃষ্টি, সবই এখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আমরা তখনও আকস্মিক ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আলোচনা করে নতুন পরিস্থিতির সাথে নিজেদের মনকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। এমন সময় নিচের একটা দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষণ করল। সাদা কাপড় পরা একজন লোক
ম্যানুয়েল ছাড়া আর কেউ নয়, প্রাণপণে দৌড়চ্ছে। মৃত্যু ভয় না থাকলে এমন করে কেউ ছোটে না। তার মাত্র কয়েক গজ পিছনেই ছুটছে বিরাট কাঠামোর জাম্বো, আমাদের বিশ্বস্ত নিগ্র। আমাদের চোখের সামনেই তার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল জাম্বো। দুজনেই বেশ কিছুক্ষণ মাটিতে গড়াগড়ি খেল। একটু পরে জাম্বো উঠে দাঁড়ালো। অসাড় দেহটার দিকে চাইল সে একবার, তারপর আমাদের দিকে তাকিয়ে খুশিতে হাত নেড়ে ছুটে এগিয়ে এলো। বিশ্বাসঘাতক দুজন শেষ হলো বটে, কিন্তু তাদের কৃতকর্মের ফলটা রয়ে গেল। কোনো মতেই আর আমাদের ওই চূড়ায় ফিরে যাওয়ার উপায় নেই। আমরা ছিলাম পৃথিবীর মুক্ত মানুষ, আর এখন হয়েছি মালভূমির বন্দি বাসিন্দা। সভ্য জগৎ থেকে এখন আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন। লক্ষ্য করলাম আমার তিনজন সঙ্গী নিজেদের খুব সংযত রেখেছেন। তাদের মুখ গম্ভীর, চিন্তিত, কিন্তু শান্ত। চুপচাপ জাম্বোর জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই আমাদের। একটু পরেই তার কালো মুখটা দেখা গেল ওপাশের পাথরের ওপর, এবং পরক্ষণেই তার বিশাল দেহটা একেবারে উপরে উঠে এলো। সে ওই খাদের ধারের কাছে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে চিৎকার করে জিজ্ঞেস করল, আপনারা না ফেরা পর্যন্ত আমি এখানে থাকবো। আর সবাই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে, তাদের বিদায় করে দিন। আমি এখন কি করব বলুন? এই প্রশ্নটা জিজ্ঞেস করা সোজা হলেও এর উত্তর সত্যিই কঠিন। খুব সত্যি কথা যে এই জ্যাম্বোই এখন আমাদের সাথে বাইরের জগতের যোগাযোগ রাখার একমাত্র সূত্র। সে চলে গেলে কোনো অবস্থাতেই আমাদের আর চলবে না। কাল পর্যন্ত ওদের কোনো মতে ঠেকিয়ে রাখো জাম্বো, ওর হাতে আমি একটা চিঠি পাঠাতে চাই, আমি চিৎকার করে বললাম। অনেক কাজই করতে হলো জাম্বোকে। নিষ্ঠা আর আনুগত্যের সাথে সব কাজই চমৎকারভাবে সম্পন্ন করল সে। আমাদের নির্দেশ মতো সে প্রথমে গাছের গুঁড়ি থেকে সেই দড়িটা খুলে নিয়ে তার এক মাথা আমাদের দিকে ছুঁড়ে দিল। এটা কাপড় শুকানোর দড়ির চেয়ে সামান্য মোটা, কিন্তু খুব শক্ত। এটা দিয়ে কোনো পুল তৈরি করা সম্ভব হবে না বটে, তবে আমাদের যদি মালভূমিতে কোনো পাহাড়ে চড়ার দরকার হয় তখন ওটা খুবই কাজে আসবে। এই দড়ির একদিক ছুঁড়ে দিয়ে অন্যদিকে সে নিচে থেকে নিয়ে আসা খাবারের প্যাকেটটা বাঁধল। আমরা টেনে সেই প্যাকেটটাকে এপারে নিয়ে এলাম। সপ্তাহখানেকের জন্য আমাদের খাবারের চিন্তা দূর হলো। একইভাবে নানা জিনিসের সাথে কিছু গোলাবারুদও পাঠালো জাম্বো। সব কাজ সেরে সন্ধ্যার দিকে নিচে নেমে গেল সে। যাবার আগে সে বলে গেল ইন্ডিয়ানদেরকে সে সকাল পর্যন্ত আটকে রাখবে। খাড়া চূড়ার ধারেই আমরা ক্যাম্প করলাম। একটা প্যাকেটের মধ্যে 2 বোতল অ্যাপোপ্লিনারিস পাওয়া গেল, তাই দিয়েই তৃষ্ণা মেটালাম আমরা। আমাদের জন্য জল খুঁজে পাওয়া একান্তই জরুরি। একদিনের মতো যথেষ্ট অ্যাডভেঞ্চার হয়ে গেছে আজ। আজই ভিতরে ঢোকার ইচ্ছা আর কারোর মনেই জাগলো না। আগুন জ্বালানো, এমনকি নিষ্প্রয়োজনে শব্দ করা থেকেও আমরা বিরত রইলাম। রাতের বেশিরভাগ সময়ই আমার কাটলো মোমবাতির আলোতে রিপোর্ট লিখে। আগামীকাল মানে আজ, কারণ ভোর প্রায় হয়ে এসেছে, আমরা বেরোবো অজানার সন্ধানে। অত্যাশ্চর্য সব ঘটনা অনবরত ঘটে চলেছে আমাদের চোখের সামনে। মোট কাগজ যা আছে আমার কাছে তা হচ্ছে 5টা খাতা আর কিছু আলগা কাগজ, আর আছে মাত্র একটা শীষ কলম। যতক্ষণ হাত চলে আমি লিখে যাব। এই লেখা কোনোদিন সভ্য সমাজে পৌঁছবে কিনা জানি না, তবে লিখতে আমাকে হবেই। এমন সব অভিজ্ঞতা আমাদের হয়েছে যা কোনো মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি। মালভূমিতে আটকা পড়ার পর থেকেই নানা বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আমার প্রথম অভিজ্ঞতা থেকেই এই জায়গা সম্বন্ধে খুব একটা অনুকূল মনোভাব আমি পোষণ করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠতেই দেখলাম আমার পায়ের উপর
কি যেন একটা জিনিস নজরে পড়ল। আমার ট্রাউজার্স ঘুমের ঘোরে একটু উপরে উঠে এসেছিল। পায়ের উপর দেখলাম একটা বেগুনি রঙের আঙুর। পা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতেই ফেটে গেল সেটা। চারপাশে রক্ত ছিটিয়ে পড়ল পিচকারির মতো। ঘৃণায় আমার মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। সাথে সাথেই প্রফেসর দুজন এসে দাঁড়ালেন আমার পাশে। সামারলি বললেন, চমৎকার, রক্তপায়ী জীব সন্দেহ নেই, কিন্তু আজ পর্যন্ত এর কোনো শ্রেণী বিভাগ হয়নি। বেশ গমগমে গলায় প্রফেসর বললেন, আমাদের এত কষ্টের প্রথম ফল। আমরা এটার নামকরণ করতে পারি ইক্সোডাস ম্যালোনি। জীবতত্ত্বের ইতিহাসে তোমার নাম চিরদিন বেঁচে থাকবে। অমরত্বের আনন্দের কাছে একটা কামড় নিতান্তই তুচ্ছ, কি বলো? কিন্তু দুঃখের বিষয়, তুমি এই সুন্দর নমুনাটাকে চ্যাপ্টা করে ফেলেছ। জঘন্য কীট। বিরক্ত হয়ে আমি বললাম। ভ্রু উঁচিয়ে আমার কথার রীতিমতো প্রতিবাদ জানালেন প্রফেসর চ্যালেঞ্জার। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে তার একটা বিরাট থাবা তিনি আমার কাঁধের উপর রাখলেন। তোমাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আর আলাদা বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে হবে হে তরুণ। আমার মতো দার্শনিক মেজাজের মানুষের কাছে ওটা একটা প্রাকৃতিক বিস্ময়। ওর বর্ষার ফলার মতো সুঁড় আর ওই রবারের বেলুনের মতো পেট, সেই সঙ্গে ময়ূর পুচ্ছের মতো রঙিন স্টার, খুবই সুন্দর। ঠিকমতো অনুসন্ধান চালাতে পারলে আমরা ওটার একটা আস্ত নমুনা সংগ্রহ করতে পারবো আশা করি। সামারলি একটু বিষণ্ণ মুখে বললেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এইমাত্র আপনার শার্টের কলারের পেছনে একটাকে অদৃশ্য হতে দেখলাম। ষাঁড়ের মতো ডাক ছেড়ে শূন্যে লাফিয়ে উঠলেন চ্যালেঞ্জার। পাগলের মতো শার্ট কোট খুলতে গিয়ে একেবারে ছিঁড়ে ফেলার উপক্রম করলেন। সামারলি আর আমি তাকে সাহায্য করব না হাসবো ভেবে পেলাম না। হাসি থামলে শেষ পর্যন্ত আমরা তার জামা খুলে উন্মুক্ত করলাম। দর্জির ফিতায় অন্তত 54 ইঞ্চি বুক, সারা দেহ ঘন কালো লোমে ঢাকা। সেই জঙ্গলের অভ্যন্তর থেকে প্রফেসরকে কামড়ানোর আগেই আমরা জীবটাকে খুঁজে বের করলাম। আশপাশের ঝোপঝাড়ে নানা ধরনের অসংখ্য পোকামাকড়ে বোঝাই। অতএব স্থির করলাম এখান থেকে আমাদের ক্যাম্প সরিয়ে নিতেই হবে। কিন্তু তার আগে আমাদের বিশ্বস্ত নিগ্রো জাম্বোর সাথে একটা ব্যবস্থা করে নিতে হয়। সকালবেলায় কতকগুলো কোকো আর বিস্কিটের টিন নিয়ে হাজির হলো সে। এক এক করে টিনগুলো ছুঁড়ে ফেললো এপারে। নিচে যা খাবার ছিল তা থেকে সে তার নিজের জন্য 2 মাসের খাবার রেখে বাকিটা ইন্ডিয়ানদের সহযোগিতার পুরস্কার হিসেবে আর আমাজনে চিঠি পৌঁছে দেওয়ার পারিশ্রমিক স্বরূপ দিয়ে দিল। কয়েক ঘন্টা পরে দেখলাম দূরে সারি বেঁধে চলেছে ওরা ফিরতি পথে। প্রত্যেকের মাথায় একটা করে পুঁটুলি। নিচের ছোট তাঁবুটা ব্যবহার করছে জাম্বু। সেই এখন আমাদের সঙ্গে পৃথিবীর একমাত্র যোগসূত্র। ঝোপের পোকামাকড়ের দৌরাত্ম্য থেকে ক্যাম্প দূরে সরিয়ে নিলাম আমরা। যে জায়গায় নতুন ক্যাম্প করলাম সে জায়গাটা বেশ পরিষ্কার। চারিদিকটা বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা। কতগুলো চ্যাপ্টা পাথরের টুকরো রয়েছে ঠিক মাঝখানে। কাছেই একটা কুয়াও পাওয়া গেল। সেখানে পরিচ্ছন্ন জায়গায় আরাম করে বসে আমরা এই অজানা দেশে অনুসন্ধান চালানোর একটা প্রাথমিক খসড়া তৈরি করে ফেললাম। গাছের উপর থেকে পাখির ডাক ভেসে আসছে। বিশেষ করে যে পাখিটা উচ্চস্বরে ডাকছে সেটা আমাদের কাছে নতুন। কিন্তু এ ছাড়া আর অন্য কোনো প্রাণীর সাড়া পেলাম না আমরা সবার আগে আমাদের জিনিসপত্রের একটা তালিকা তৈরি করে ফেললাম। কিসের ওপর নির্ভর করে চলতে হবে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। আমরা সাথে যা বয়ে নিয়ে এসেছি আর জাম্বো দড়ির মাথায় বেঁধে যা পাঠিয়েছে তাতে আমাদের বেশ কয়েক সপ্তাহ চলে যাবে। সবচেয়ে বড় কথা, যে কোনো বিপদই আসুক না কেন তার মোকাবিলা করার জন্য আমাদের কাছে আছে 4টে রাইফেল আর 1300 গুলি। বন্দুকও একটা আছে, তবে কার্তুজ মাত্র 150টা, তাও খুব শক্তিশালী নয়, মাঝারি ছররা। অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে যথেষ্ট তামাক, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, একটা বড় টেলিস্কোপ, একটা ভালো বাইনোকুলার,
ক্যামেরা ইত্যাদি। আমাদের সব মালপত্র মাঝখানে রেখে প্রাথমিক নিরাপত্তা হিসেবে হাত কুড়াল আর বড় বড় ছুরি দিয়ে বেশ কিছু কাঁটা গাছ কেটে আমাদের ক্যাম্পের চারপাশে গোল করে বেড়া দিলাম। আপাতত এটাই হলো আমাদের প্রধান ক্যাম্প। চ্যালেঞ্জারের সম্মানে এটার নাম দিলাম ফোর্ট চ্যালেঞ্জার। সব রকম নিরাপত্তা ব্যবস্থা সমেত দুর্গ তৈরি করতে আমাদের দুপুর গড়িয়ে গেল। বীচ, ওক, বার্চ এসব গাছ চারিদিক থেকে আমাদের ঘিরে রেখেছে। একটা বিশাল জিঙ্কো গাছ অন্যান্য সব গাছ ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে। ওটারই ডালপাতা আমাদের ক্যাম্পে ছায়া দিচ্ছে। আমাদের এই বেঁচে থাকার সংগ্রামে নেতৃত্ব দিলেন জন। প্রচুর কাঁটা গাছ কেটে এনে তিনি আমাদের ঘাঁটির চারপাশে পুঁতে নিরাপত্তা নিশ্চিত করলেন। তারপর তিনি কিছু বলার জন্য তৈরি হলেন। বললেন, এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ বা জন্তু আমাদের অস্তিত্ব টের পায়নি। আমরা এখনও নিরাপদ, কিন্তু যেই মাত্র ওরা টের পাবে ঠিক তখন থেকেই আরম্ভ হবে বিপদ। এই অজানা জায়গায় আমরা চুপি চুপি খোঁজ নেব। সামনাসামনি সাক্ষাৎ হবার আগেই এখানকার প্রতিবেশীদের স্বভাব সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে আমাদের। কিন্তু শেষ পর্যন্ত আমাদের তো ভিতরে ঢুকতেই হবে। অবশ্যই আমরা এগোবো, কিন্তু মাথা ঠান্ডা রেখে। আমরা হিসেব করে প্রত্যেকবার ততটুকুই প্রবেশ করব যেন দিনের শেষে নিরাপদে আবার ঘাঁটিতে ফিরে আসতে পারি। আর একটা কথা, জীবন মরণ সমস্যা না হলে গুলি ছোঁড়া চলবে না। সামারলি তাকে স্মরণ করিয়ে দিলেন, গতকাল তো তুমিই গুলি করেছিলে। না করে উপায় ছিল না। তবে উল্টো দিক থেকে জোর হাওয়া বইছিল। শব্দ মালভূমির মধ্যে সম্ভবত খুব বেশি দূর যায়নি। হ্যাঁ, ভালো কথা, এই মালভূমিটার একটা নাম তো দিতে হয়। কি নাম দেব আমরা এটার? বেশ কয়েকটি নামের প্রস্তাব করা হলো, কিন্তু চ্যালেঞ্জারের কোনোটি পছন্দ হলো না। বললেন, এই জায়গার একটাই নাম হতে পারে প্রথম আবিষ্কারকের নাম অনুসারে, সেটা হচ্ছে মেপল হোয়াইট ল্যান্ড। শেষ পর্যন্ত ওই নামই গ্রহণ করা হলো। আমার উপরে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গার ম্যাপ আঁকার, তাই আমার মানচিত্রেও সেই নামই দিলাম। একদিন হয়তো বিশ্বের মানচিত্রেও ওই নামেই এই জায়গাটা পরিচিত হবে। মেপল হোয়াইট ল্যান্ডের ভিতরে নির্বিঘ্নে ঢোকাই এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নিজের চোখেই আমরা দেখেছি এখানে অচেনা অজানা প্রাণীর অস্তিত্ব রয়েছে। তাছাড়া মেপলের স্কেচ বই দেখে আঁচ করা যায় যে ভয়ানক শক্তিশালী হিংস্র দানবের অস্তিত্ব থাকাও অসম্ভব নয়। মানুষের বাস থাকাও সম্ভব। মানুষ থাকলে তারা যে বন্ধুসুলভ ব্যবহার করবে না তা বোঝা গিয়েছে বেতের ঝাড়ে জেমস কোলভারের কঙ্কাল দেখে। তাকে নিশ্চয়ই উপর থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল, না হলে ওখানে তিনি যাবেন কিভাবে? একটা বিপদসংকুল জায়গায় আটকে পড়েছি আমরা। বেরোবার পথ নেই, চারিদিকে বিপদ। জন রকস্টনের অভিজ্ঞতা থেকে তিনি আমাদের কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতে বললেন। সবগুলোই যুক্তিসঙ্গত, কিন্তু এত দূর এসে বিরাট একটা আবিষ্কারের এত কাছে এসে সংযত থাকা সত্যি কষ্টসাধ্য। রহস্য উদ্ঘাটনের জন্য মন ছটফট করছে। আমাদের ঘাঁটিতে ঢোকার পথ ভালো করে কাঁটা গাছ দিয়ে বন্ধ করে বেরিয়ে পড়লাম। খুব সাবধানে, খুব ধীরে এগিয়ে চললাম অজানার উদ্দেশ্যে। আমাদের ঝর্ণা থেকে যে ছোট স্রোতটা বইছে সেটা ধরেই এগিয়ে চললাম। ফেরার সময়ে ওইটাই পথ নির্দেশ করবে। কয়েকশো গজ ঘন জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে গেলাম। অনেক গাছই আমার অচেনা, কিন্তু সামারলি গাছগাছড়ার বিশেষজ্ঞ, তিনি ঠিকই চিনলেন। আমরা দেখলাম বেশ কিছু কনিফেরা আর সাইকেডেসিয়া গাছ, যা আমাদের নিচের পৃথিবী থেকে অনেক আগেই হারিয়ে গিয়েছে। আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে ছোট্ট স্রোতটা চওড়া হয়ে একটা জলায় পরিণত হয়েছে। এক ধরনের লম্বা নলখাগড়া ঘন হয়ে জন্মেছে এখানে। জানলাম ওগুলো ইকুইসিটাসিয়া বা ঘটকির লেজ। ফার্ন গাছও রয়েছে মাঝে মাঝে, দমকা হাওয়ায় দুলছে গাছগুলো। হঠাৎ লর্ড জন রকস্টন
হাত তুলে সবাইকে থামতে বলে দাঁড়িয়ে পড়লেন। মাটিতে একটা ছাপ দেখিয়ে উত্তেজিতভাবে বললেন, দেখেছেন, বাবারও বাবা আছে, কিন্তু এই ছাপ থেকে মনে হয় এ হচ্ছে আদি বাবা। বিরাট বিরাট 3 আঙুলের একটা ছাপ পড়েছে নরম কাদায়। যে প্রাণীই হোক না কেন জলা পার হয়ে বনে গিয়ে ঢুকেছে। ভালোভাবে পায়ের ছাপটা পরীক্ষা করে দেখার জন্য আমরা সবাই দাঁড়ালাম। যদি ওটা পাখির পায়ের ছাপ হয়, পাখি ছাড়া এরকম ছাপ আর কার হবে? কিন্তু ছাপটা এতই বড় যে সেই পাখির আকৃতি অত্যন্ত বিশাল হবে। জন এদিক ওদিক চেয়ে চট করে 2টো হাতিমারা কার্তুজ ভরে নিলেন তাঁর রাইফেলে। তিনি বললেন, শিকারী হিসাবে আমার সুনাম বাজি রেখে বলতে পারি যে ছাপটা নতুন, এখনো জল চুইয়ে পড়ছে ওই গভীর ছাপটার মধ্যে। অর্থাৎ 10 মিনিটও হয়নি ওটা এখান থেকে পার হয়েছে। আরে এখানে দেখছি একটা বাচ্চার পায়েরও ছাপ রয়েছে। ছোট দাগগুলো বড় ছাপের সমান্তরালভাবে গিয়েছে। কিন্তু এটাকে আপনারা কি বলবেন? সামারলি মানুষের হাতের মতো একটা বিশাল ছাপের দিকে নির্দেশ করে বিজয়ীর মতো হাসলেন। উইল্ডেন ক্লেফ ফসিলে আমি দেখেছি এই ছাপ। ওরা 3 আঙুলের পিছনের পায়ে চলে, মাঝে মধ্যে 5 আঙুলের একটা সামনের পা মাটিতে ছোঁয়ায়। পাখি নয় রকস্টন, ওটা মোটেও কোনো পাখি নয়। তবে কি জন্তু? না, ওটা একটা সরীসৃপ, ডাইনোসর। আর কিছুই এমন ছাপ ফেলতে পারে না। সাসেক্সের একটা ডাক্তারকে ধাঁধায় ফেলে দিয়েছিল এই ছাপ প্রায় 90 বছর আগে। কিন্তু কে আশা করেছিল যে এমন দৃশ্য আমরা দেখতে পাবো? শেষের দিকে যেন চ্যালেঞ্জারের কথা ফিসফিসানি হয়ে মিলিয়ে গেল। আমরা সবাই বিস্ময়ে পাথর হয়ে গেলাম। পায়ের ছাপ ধরেই এগোচ্ছিলাম। জলা পার হয়ে কয়েকটা ঝোপঝাড় আর গাছের ফাঁক দিয়ে গলে বেরিয়ে আমরা দেখলাম সামনে একটা ফাঁকা জায়গায় 5টা অদ্ভুত জীব চড়ছে। ঝোপের পিছনে উবু হয়ে বসে আড়াল থেকে আমরা অবাক চোখে দেখতে লাগলাম। এই 5টা জীব অদ্ভুত। এদের মধ্যে 2টো পূর্ণবয়স্ক আর 3টে বাচ্চা। কিন্তু বাচ্চা হলে কি হবে, এক একটা হাতির মতো বড়। আর বড় 2টো, উফ, আমি জীবনে যত জন্তু দেখেছি তাদের চেয়ে অনেক গুণ বড় হবে। এর চামড়া স্লেটের মতো কালো, গায়ে গিরগিটির মতো আঁশ। সূর্যের আলোয় রামধনুর মতো চমকাচ্ছে সেই আঁশ। 5টাই লেজ আর পিছনের 2 পায়ে ভর দিয়ে খাড়া হয়ে বসেছে। 5 আঙুলের সামনের পা দিয়ে একটা গাছের বড় ডাল ভেঙে পাতা খাচ্ছে। দেখতে অনেকটা কালো কুমিরের মতো চামড়াওয়ালা বিশাল 20 ফুট উঁচু ক্যাঙ্গারুর মতো। আমরা কতক্ষণ স্তম্ভিত হয়ে বসে এই আশ্চর্য দৃশ্য দেখেছি তা বলতে পারবো না। বেশ জোরে হাওয়া বইছিল আমাদের দিকে। সামনের ঘন ঝোপগুলো ভালোভাবেই আমাদেরকে আড়াল রেখেছে, তাই আমাদের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। বাপ মায়ের আশেপাশে যেন খেলে বেড়াচ্ছে 3টে বাচ্চা। দেহের বিশালতায় ওদের নড়াচড়ার ভঙ্গি যেন কিছুটা আড়ষ্ট। মাঝে মাঝে লাফিয়ে শূন্যে উঠে ধপ করে আবার মাটি কাঁপিয়ে নিচে পড়ছে। বড় 2টোর শক্তির সীমা নেই। মোটা একটা গাছের ডাল নাগাল না পেয়ে সামনের 2 পা দিয়ে গাছটাকে জাপটে ধরে চারা গাছের মতো মট করে ভেঙে ফেলল। আমরা প্রমাণ পেলাম যে শক্তিতে ওরা যতটা বড়, বুদ্ধিতে ঠিক ততটাই খাটো। গাছটা হুড়মুড় করে ওরই মাথার ওপর ভেঙে পড়ল। তারস্বরে চিৎকার করে জন্তুটা জানিয়ে দিল যে আকৃতিতে যতই বড় হোক না কেন ওদেরও সহ্যের একটা সীমা আছে। এইসব ঘটনা দেখে পারিপার্শ্বিক অবস্থা সুবিধাজনক নয় মনে করে একে একে ওরা জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে গেল। সবার প্রথমে আহত ডাইনোসর, তারপর তার সঙ্গীটি এবং সবশেষে 3টে বাচ্চা। আমি আমার সঙ্গীর দিকে তাকালাম। লর্ড জন এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর আঙুল
রাইফেলের ট্রিগারের উপর প্রস্তুত। শিকারী সত্তা পুরোপুরি ফুটে উঠেছে তাঁর চোখে মুখে। অমন একটা মাথা বৈঠকখানার বৈঠা দুটোর উপর ঝুলানোর জন্য নিশ্চয়ই অস্থির ছিলেন জন, কিন্তু ভেবেচিন্তে শেষ পর্যন্ত নিজেকে সংযত রেখেছেন তিনি। আর প্রফেসর দুজন যেন নীরব, আত্মসমাহিত। উত্তেজনায় দুজন দুজনের হাত আঁকড়ে ধরে আছেন, যেন দুটি ছোট্ট শিশু কোন জাদুমন্ত্রের খেলা দেখতে বিভোর। চ্যালেঞ্জারের গাল দুটো ফুলে উঠেছে স্বর্গীয় হাসিতে, আর সামারলির সেই কঠিন সমালোচক মুখটা যেন সেই মুহূর্তে কোমল হয়ে এসেছে শ্রদ্ধা আর বিস্ময়ে। একটা কাঁপা উত্তেজিত গলায় সামারলি বললেন, নাঙ্গ ডিমিট্রিস, লন্ডনের ওরা কি বলবে? প্রিয় সামারলি, আমি জানি কি মন্তব্য করতো লন্ডনবাসীরা। তারা বলতো যে আপনি ডাহা মিথ্যুক আর একজন হাতুড়ে বৈজ্ঞানিক, ঠিক যা আপনি আর অন্যান্য সবাই আমাকে বলেছিলেন। ছবিগুলো দেখার পরেও? জাল সামারলি, জাল, সবই জাল করা। নমুনা দেখেও কথা বলবে? হ্যাঁ, ওই একটা জায়গায় হয়তো আপনি ওদের কাবু করতে পারবেন। ম্যালন আর তার ফ্লিট স্ট্রিটের নিজ সহকর্মীরা হয়তো শেষ পর্যন্ত আমাদের জয়গান গাইবে। আগস্টের 28 তারিখে আমরা 5টা জীবন্ত ইয়েনডন দেখেছি। লিখে রাখো তোমার ডায়েরিতে। সুযোগ পেলে তোমার অফিসে পাঠিও খবরটা। হ্যাঁ, সেই সাথে সম্পাদকের বুটের লাথি খাওয়ার জন্যও তৈরি থেকো। লন্ডন থেকে সব কিছুই একটু ভিন্ন রকম দেখায়। অনেকে তো তাদের অভিজ্ঞতার কথা বলতে সাহসই পায় না, লোকে বিশ্বাস করবে না। অবশ্য সেজন্য তাদের দোষ দেওয়া যায় না। মাস দুয়েক পরে এটা আমাদের কাছে স্বপ্নের মতোই মনে হবে। ওগুলোর নাম কি বললেন? ইগুয়ানোডন। কেন্ট আর সাসেক্সের হেস্টিংস্টান্সে বহু পায়ের ছাপ পাওয়া গেছে ওদের। দক্ষিণ ইংল্যান্ডে এক সময় গিজগিজ করতো ওরা। প্রচুর সবুজ খাবারও ছিল তখন সেখানে। পরে পারিপার্শ্বিক অবস্থা বদলে যায়, ওরাও মারা পড়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, জানোয়ারগুলো বেঁচে আছে। এখান থেকে যদি প্রাণ নিয়ে ফিরতে পারি তাহলে এর একটা মাথা নিয়েই ফিরব। ওফ, ইউগান্ডার লোকেরা, এদের চেহারা দেখলে সবুজ হয়ে যাবে ভয়ে। আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি তা। কে কি ভাবছেন জানি না, আমার মনে হয় এখানে আমরা ভীষণ বিপদের মধ্যে রয়েছি। বিপদ? কি বিপদের কথা বলছেন জন রক্সটন? তাঁর তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি সম্পন্ন সত্তা কোন বিপদের আভাস পাচ্ছে? কি হবে এই অভিযাত্রী দলটার সঙ্গে? কি আছে ভাগ্যে? জানতে পারবেন আগামী সপ্তাহে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা গল্পকথক ঠিক আগামী শনিবার নিয়ে আসবো আপনাদের জন্য এই গল্পের 7ম পর্ব।